শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজনে একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন। প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনের সুখ ও আনন্দময়। সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের এই আয়োজনে। আজ একুশে সকাল অনুষ্ঠানে বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ইতিহাসের এই দিনে জানেন কি, অজানা তথ্য, আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এবং থাকছে প্রিয় শিল্পের একটি মিউজিক ভিডিও। দর্শক, শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। নতুন এই বছরটি শেষ হতে আরও 296 দিন বাকি, অর্থাৎ গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুযায়ী আজ বছরের 69তম দিন। আজ মঙ্গলবার 10 মার্চ 2026 খ্রিস্টাব্দ, 25শে ফাল্গুন বসন্তকাল, 1432 বঙ্গাব্দ, 20শে রমাদান, 1447 হিজরি। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 6টা 7 মিনিটে। এবং আগামীকালের সূর্যোদয় সকাল 6টা 11 মিনিটে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য জায়গায় আবহাওয়া শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া সারা দেশে আজকে সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। কালের গহ্বরে হারিয়ে যায় সময়, আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। আজকের দিনটি আগামীকাল হয়ে যায় অতীত। সে অর্থে প্রতিটি দিনই এক একটি ইতিহাসে আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। আর তাই তো শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে ইতিহাসের এই দিনের সেগমেন্টটি। 2000 সালের 10 মার্চ দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনার পাতাগোনিয়া অঞ্চলে আন্দিজ পর্বতমালার পূর্বাঞ্চলীয় মরুভূমিতে ডাইনোসর বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী আবিষ্কার ঘটে। ওই দিন বিজ্ঞানীরা পৃথিবীর ইতিহাসে এ যাবৎকালের বৃহত্তম ডাইনোসর আর্জিটিনোসরাস এর বিশাল কঙ্কাল ও জীবাশ্মের সন্ধান পান। এই আবিষ্কারটি ডাইনোসরদের আকার এবং বিবর্তন সম্পর্কে মানুষের আগের সব ধারণা বদলে দেয়। আর্জেন্টিনার নেইকুয়েন প্রদেশের এক বিশাল মরুভূমি এলাকায় এই জীবাশ্মগুলো খুঁজে পাওয়া যায়। মূলত একজন স্থানীয় খামারির দেয়া তথ্যের ভিত্তিতে প্রত্নতাত্ত্বিকরা সেখানে খনন শুরু করেন। আবিষ্কৃত হাড়গুলোর বিশালতা দেখে বিজ্ঞানীরা চমকে গিয়েছিলেন। শুধুমাত্র একটি মেরুদণ্ডের কশেরুকা ছিল প্রায় 4 ফুট লম্বা, যা প্রমাণ করে এই প্রাণীটি কতটা দানবীয় ছিল। আর্জেন্টিনোসরাস মূলত টাইটানোসর পরিবারের সদস্য ছিল। এটি ছিল একটি তৃণভোজী ডাইনোসর যা আজ থেকে প্রায় 9 কোটি বছর আগে ক্রিটেসিয়াস যুগে পৃথিবীতে বাস করত। এর শারীরিক বৈশিষ্ট্যগুলো ছিল বিস্ময়কর। বিজ্ঞানীরা ধারণা করেন এটি মাথা থেকে লেজ পর্যন্ত প্রায় 30 থেকে 35 মিটার বা 100 থেকে 115 ফুট লম্বা ছিল। সোজা হয়ে দাঁড়ালে এর উচ্চতা ছিল প্রায় 21 মিটারের কাছাকাছি এবং এর আনুমানিক ওজন ছিল 70 থেকে 100 টন, যা প্রায় 12 থেকে 15টি পূর্ণবয়স্ক আফ্রিকান হাতির সমান। এত বড় দেহ নিয়ে চলাফেরা করার জন্য এদের পাগুলো ছিল থামের মতো মজবুত। এরা মূলত গাছের উপরের দিকে পাতা খেয়ে জীবন ধারণ করত।
আর্জেন্টিনোসরাস কঙ্কালটি আবিষ্কারের মাধ্যমে বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন যে ডাইনোসররা তাদের ওজনের ভারসাম্য বজায় রাখতে কিভাবে বিবর্তিত হয়েছিল। হাড়ের ঘনত্ব এবং গঠন বিশ্লেষণ করে জানা গেছে এরা খুব ধীর গতিতে চলাচল করত, কিন্তু এদের বিশাল আকারের কারণে কোনো শিকারী প্রাণী এদের আক্রমণ করার সাহস পেত না। 2000 সালের সেই আবিষ্কারটি আজও প্যালেওন্টোলজিতে একটি মাইল ফলক হয়ে আছে। এটি প্রমাণ করে যে প্রকৃতি একসময় পৃথিবীতে কত বিশাল প্রাণীর বিচরণ ক্ষেত্র ছিল। বর্তমানে আর্জেন্টিনার মিউজিয়ামে এই বিশালাকার কঙ্কালটি সংরক্ষিত আছে, যা সারা বিশ্বের পর্যটক ও বিজ্ঞানীদের কাছে এক বড় বিস্ময়। প্রিয় দর্শক, দেখছিলেন ইতিহাসের এই দিনের সেগমেন্টটিতে ডাইনোসর প্রাণীর যত ইতিকথা। আমাদের এবার আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টটি। কতই না বিচিত্র এই পৃথিবী, প্রাণীরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব, আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। জীবনযাপন, আচার আচরণও তাদের নানান ধরনের। আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু। হ্যাঁ দর্শক, আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য আমাদের এই জানেন কি সেগমেন্টটিতে। গিনি ফাউল বা তিতির হলো গৃহপালিত ও বন্য পাখিদের মধ্যে অন্যতম বিচিত্র এবং শক্তিশালী একটি প্রজাতি। মূলত আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চলের আদি নিবাসী হলেও বর্তমানে মাংসের স্বাদ, পুষ্টিগুণ এবং সৌন্দর্যের কারণে এটি সারা বিশ্বে পরিচিত। বাংলাদেশেও এটি তিতির বা চীনা মুরগি নামে বেশ জনপ্রিয়। তিতির পাখির আকার মাঝারি মানের মুরগির মতো। এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এদের ধূসর বা কালো রঙের পালকের উপর সাদা সাদা ফোঁটা, যা দেখতে অনেকটা মুক্তার দানার মতো। এদের মাথা ও ঘাড়ের কিছু অংশ পালকহীন এবং চামড়া উজ্জ্বল নীল বা লালচে রঙের হয়। মাথায় একটি শক্ত হাড়ের মতো ঝুঁটি বা হেলমেট থাকে। পৃথিবীতে প্রায় 6 প্রজাতির তিতির থাকলেও বাংলাদেশে হেলমেটেড গিনি ফাউল সবচেয়ে বেশি দেখা যায়। তিতির অত্যন্ত চঞ্চল, সতর্ক এবং কোলাহল প্রিয় পাখি। এরা দলবদ্ধভাবে বাস করতে পছন্দ করে এবং খুব দ্রুত দৌড়াতে পারে। এদের সবচেয়ে বড় গুণ হলো এদের প্রাকৃতিক গার্ড ডগ হিসেবে কাজ করার ক্ষমতা। অপরিচিত কাউকে দেখলে বা বিপদ টের পেলে এরা তীক্ষ্ণ স্বরে চিৎকার শুরু করে, যা খামারিদের সতর্ক করে দেয়। এরা খুব শক্ত প্রকৃতির পাখি এবং অন্যান্য গৃহপালিত পাখির তুলনায় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এরা গাছে চড়ে বসতে এবং কিছুটা উঠতেও পছন্দ করে। তিতির মূলত সর্বভুক। এরা শস্য দানা, ঘাস, ফলমূলের পাশাপাশি পোকামাকড় খেতে খুব পছন্দ করে। বিশেষ করে ফসলে ক্ষতিকর পোকা এবং উইপোকা দমনে এরা কার্যকর ভূমিকা রাখে। একটি স্ত্রী তিতির বছরে সাধারণত 80 থেকে 120টি ডিম দেয়। এদের ডিমের খোলস মুরগির ডিমের তুলনায় অনেক শক্ত এবং ওজনও কিছুটা কম হয়। এদের ডিম ফুটে বাচ্চা বের হতে প্রায় 28 দিন সময় লাগে। বর্তমান সময়ে তিতির পালন একটি লাভজনক পেশা। তিতিরের মাংস অত্যন্ত সুস্বাদু এবং এতে চর্বির পরিমাণ কম থাকে। তিতির পাখির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন এবং আয়রন থাকে। সাধারণ মুরগির তুলনায় এর মাংসের স্বাদ কিছুটা বন্য পাখিদের মতো। এছাড়া তিতির পাখির রঙিন পালক হস্তশিল্প এবং সাজসজ্জার কাজে ব্যবহৃত হয়।
তিতির পাখি পালন কেবল শখের বিষয় নয়, এটি গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। স্বল্প খাবারে এবং প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার ক্ষমতার কারণে গৃহপালিত পাখি হিসেবে তিতির বর্তমানে পোলট্রি শিল্পের একটি সম্ভাবনাময় বিকল্প হয়ে দাঁড়িয়েছে। আমাদের এবার আয়োজনে থাকছে অজানা তথ্য সেগমেন্টে। আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছুই জানি, আবার মাঝে মাঝে মনে হয় আমরা তেমন কিছুই জানি না। তবে আমাদের জানার যেমন শেষ নেই, তেমনই কিন্তু জানার আগ্রহের শেষ নেই। আর আমরা জানি বা কতটুকু, তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু তো সহযোগিতা করতেই পারি, কি তাই না? যেমন আমাদের জানা ও অজানা তথ্য নিয়ে আজকে বিশেষ এই আয়োজন অজানা তথ্য সেগমেন্টে। মাছ ধরার ছিপ বা ফিশিং রড কেবল একটি শিকারের সরঞ্জাম নয়, বরং এটি মানব সভ্যতার টিকে থাকা এবং বিবর্তনের এক অনন্য সাক্ষী। আদিম যুগ থেকে আধুনিক প্রযুক্তির ছোঁয়া পর্যন্ত এর ইতিহাস অত্যন্ত বৈচিত্র্যময়। মাছ ধরার ইতিহাসের সূচনা হয়েছিল প্রায় হাজার হাজার বছর আগে। প্রত্নতাত্ত্বিক তথ্য মতে প্যালিওলিথিক যুগে মানুষ হাড় বা পাথর দিয়ে তৈরি এক প্রকার বড়শির ব্যবহার শুরু করে। তবে একটি দণ্ডের মাথায় সুতা ও বড়শি লাগিয়ে ছিপ ব্যবহারের প্রথম স্পর্শ প্রমাণ পাওয়া যায় প্রাচীন মিশরে। খ্রিস্টপূর্ব 2000 অব্দের দিকে প্যাপিরাস লিপিতে মিশরের নীল নদে ছিপ দিয়ে মাছ ধরার চিত্র পাওয়া যায়। সেই সময়ে মূলত নমনীয় গাছের ডাল এবং পশুর চামড়া বা উদ্ভিদ থেকে তৈরি সুতা ব্যবহার করা হতো। মধ্যযুগে ইউরোপ ও এশিয়ায় বাঁশ এবং ওক কাঠের ছিপের প্রচলন বৃদ্ধি পায়। 1496 সালে ড্যাম জুলিয়ানা ভার্নার্স নামক এক ইংরেজ নারী তার বইতে প্রথম যৌথ বা জয়েন্টেড ছিপ তৈরির পদ্ধতি বর্ণনা করেন। 1800 শতকের শেষের দিকে মাছ ধরার ছিপে বড় পরিবর্তন আসে। 1770 সালের দিকে ইংল্যান্ডে প্রথম রিল বা সুতা গোটানোর চাকা আবিষ্কৃত হয়, যা বড় মাছ ধরার কাজকে সহজ করে দেয়। 20 শতকের শুরুর দিকে বাঁশের বদলে ইস্পাত এবং পরবর্তীতে 1940-এর দশকে ফাইবার গ্লাস ব্যবহার শুরু হয়। 1970-এর দশকের পর থেকে কার্বন ফাইবার বা গ্রাফাইট দিয়ে তৈরি অতি হালকা ও শক্তিশালী আধুনিক ছিপের জয়কার শুরু হয়, যা বর্তমান সময়েও প্রচলিত। মানব সভ্যতার অর্থনৈতিক ও সামাজিক বিকাশে ফিশিং রডের অবদান অনস্বীকার্য। আদিম মানুষের জন্য এটি ছিল প্রোটিন সংগ্রহের অন্যতম নিরাপদ ও কার্যকর উপায়। বর্তমান বিশ্বে মাছ ধরা বা অ্যাংলিং একটি বৃহৎ ক্রিয়াশিল্প। এটি মানুষের মানসিক প্রশান্তি ও পর্যটন শিল্পে বিলিয়ন ডলারের অবদান রাখছে। ছিপের বিবর্তন মানুষকে জলজ প্রাণীর আচরণ এবং পানির গভীরতা সম্পর্কে গভীর জ্ঞান অর্জনে সহায়তা করেছে। আজকের আধুনিক ফিশিং রডগুলো স্মার্ট সেন্সর ও উন্নত ধাতুর সমন্বয়ে তৈরি, যা প্রাগৈতিহাসিক সেই হাড়ের বড়শির উন্নত সংস্করণ। এটি প্রমাণ করে যে মানুষ তার প্রয়োজনকে কিভাবে শিল্পের পর্যায়ে নিয়ে এসেছে। আমাদের এবার আয়োজনে রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশের সেগমেন্টে।
আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ। আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনি কিন্তু উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আর প্রতিটি উদ্ভিদেরই আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণের জন্য অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়ে থাকে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে। কনকচূড়া বা ইয়েলো ফ্লেম ট্রি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের এক অপূর্ব শোভাবর্ধক বৃক্ষ। এর উজ্জ্বল সোনালী ফুলের সমারোহ এবং তাম্রবর্ণের ফলের জন্য এটি প্রকৃতি প্রেমীদের কাছে অত্যন্ত প্রিয়। কনকচূড়া একটি দ্রুত বর্ধনশীল ও বিশালাকার বৃক্ষ। এর ডালপালা চারিদিকে ছাতার মতো ছড়িয়ে থাকে, যা তীব্র গরমে পথচারীদের শীতল ছায়া দেয়। এই গাছের আসল সৌন্দর্য ফুটে ওঠে বসন্তের শেষে এবং গ্রীষ্মের শুরুতে। তখন পুরো গাছ উজ্জ্বল হলুদ ফুলে ঢেকে যায়। ফুলের পাপড়িগুলো কিছুটা কুচকানো এবং এর মাঝখান থেকে পুংকেশর বেরিয়ে আসে। ফুল ঝরে পড়ার পর গাছে তামাটে বা লালচে খয়েরি রঙের চ্যাপ্টা ফল বা কোপা পড ধরে, যা দূর থেকে একটু দেখতে অনেকটা ফুলের মতোই সুন্দর লাগে। এর দ্বিপক্ষল যৌগিক পত্রবিন্যাস গাছটিকে সারা বছরই সবুজ ও সতেজ রাখে। কনকচূড়া মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনামের আদি নিবাসী। তবে বর্তমানে এটি ভারত, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার উত্তর অংশেও প্রচুর দেখা যায়। এটি ফেভাসি পরিবারের অন্তর্ভুক্ত। বিশ্বে এর কয়েকটি প্রধান প্রজাতি থাকলেও আমাদের অঞ্চলে মূলত পেল্টোফোরাম টেরোকার্পাম প্রজাতিটি সবচেয়ে বেশি দেখা যায়। একে অনেকে হলুদ কৃষ্ণচূড়া বলে ভুল করলেও এটি সম্পূর্ণ আলাদা একটি প্রজাতি। প্রাচীনকাল থেকে কনকচূড়া বিভিন্ন ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এর ছালের নির্যাস চর্মরোগ, বিশেষ করে চুলকানি এবং গা নিরাময়ে অত্যন্ত কার্যকর। নিরাময়ে কনকচূড়া ছালের কাঁধ বা গুঁড়ো ঐতিহ্যবাহী চিকিৎসায় ব্যবহৃত হয়। কনকচূড়া গাছের ছাল ও পাতায় শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে, যা ক্ষতস্থান দ্রুত শুকাতে সাহায্য করে। দাঁত ব্যথার উপশমে এর ছাল দিয়ে কুলি করা হয় এবং পেশির ব্যথা কমাতে এর তেল ব্যবহার করা হয়। কনকচূড়া কেবল পরিবেশের সৌন্দর্যই বাড়ায় না, এটি মাটির উর্বরতা বৃদ্ধিতেও সহায়ক। এর কাঠ আসবাবপত্র তৈরিতে এবং ছাল থেকে প্রাপ্ত লালচে রঞ্জক কাপড় ডাইং করার কাজেও ব্যবহৃত হয়। প্রকৃতির এই অমূল্য আসলে কেমন লাগলো? আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কোনো পরামর্শ, মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায়। প্রযোজক ২১শে সকাল, ২১শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, ১০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ফোন ৮৮০২৫৫০১৪৩১৬ থেকে ২৫। ইমেইলে সকাল@21e-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@ettlifestyle এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে হাজির হচ্ছি আপনাদেরই কাছে। আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চোখ রাখুন ২১শে টেলিভিশনের পর্দায়। আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল।